আজকে আমরা প্রাকৃতিক ভূগোলের অন্তর্গত বায়ুমণ্ডল অধ্যায়ের একটি অংশ রয়েছে আর্দ্রতা ও অধঃক্ষেপণ, সেটা সম্পর্কে আলোচনা করব। তোমরা সবাই জানো যে আর্দ্রতা ও অধঃক্ষেপণকে আমরা ইংরেজিতে কী বলে থাকি? হিউমিডিটি অ্যান্ড প্রেসিপিটেশন। তো সেই সম্পর্কে একটু আলোচনা করে নেওয়া যাক। তো এইটা পড়তে গেলে প্রথমেই আমাদের যেটা পড়তে হবে সেটা হলো কি? জলচক্র, যাকে আমরা ইংরাজিতে কি বলে থাকি? হাইড্রোলজিক্যাল সাইকেল। তোমাদের মনে পড়ছে, তোমরা যখন ক্লাস 5-এ পড়তে তখন আমাদের পরিবেশে যে বইটা ছিল সেই বইতে জলচক্র কিন্তু একটু ছোট করে লেখা ছিল, সেখানে একটা ছবিও ছিল। কি মনে পড়ছে তো? তো সেখানে গল্পের ছলে জলচক্রটা তোমাদের বুঝিয়ে দেওয়া ছিল। এখন তোমরা ক্লাস 5 থেকে ক্লাস 10-এ অবতীর্ণ হয়েছ। তো এখন সেটাকে আর গল্পের ছলে নয়, এখন একটু বিস্তারিতভাবে আলোচনা করতে হবে এবং সেটাকে বুঝতে হবে। তো জলচক্র বলতে আমরা কি বুঝি সেটা এখন একটুখানি আলোচনা করা যাক। তো দেখো, ভৌগোলিক অবস্থান ও ভৌগোলিক অবস্থার বিভিন্ন পরিবর্তন, অর্থাৎ কি? কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থার মধ্যে দিয়ে যে চক্রাকার পথে বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল ও স্থলভাগের জলের সামগ্রিক পরিমাণের সমতা বজায় থাকে, সেই আবর্তন পথকেই কী বলা হয়? জলচক্র বা হাইড্রোলজিক্যাল সাইকেল। তো এই যে সংজ্ঞাটা বললাম, সেই সংজ্ঞাটাকে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে কি বলবো? জল সাধারণত কটি অবস্থার মধ্যে থাকে? তোমরা ভূগোলেও যেমন এটা জানছো, সেরকম ফিজিক্যাল সায়েন্সেও কিন্তু তোমরা পড়েছো। কটা অবস্থায় থাকে? 3টে অবস্থায়। কি কি? কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায়, তাই তো? তো এই 3টি অবস্থায় ভৌত রূপভেদ পরিবর্তনের মধ্য দিয়ে জল ভূপৃষ্ঠ, ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুমণ্ডল, শিলামণ্ডল ও বায়ুমণ্ডলে চলমান। সাধারণভাবে বলা যায় সমুদ্রের জলের পরিমাণ গড়ে সমান থাকে, অর্থাৎ সমুদ্র থেকে যে পরিমাণ জল বাষ্পীভূত হয় বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে, ঠিক সেই পরিমাণ জলই কিন্তু কালক্রমে সমুদ্রে ফিরে আসে এবং জলের এই সামগ্রিক প্রবাহ পথটি হলো কেমন? চক্রাকার। জলবিজ্ঞানীরা জলচক্ররূপে জলের চলমানতার এই চক্রাকার ধারণাটিকে কী হিসাবে ব্যাখ্যা করেছেন? জলচক্র হিসাবে ব্যাখ্যা করেছেন। এই যে জলচক্র, তাকে আমরা কটা ভাগে ভাগ করতে পারি? 3 ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রথমটা হলো ভূপৃষ্ঠস্থ জল ও সমুদ্র আবর্তন, দ্বিতীয়টা কি? ভৌমজল ও সমুদ্র আবর্তন, এবং তৃতীয়টা হচ্ছে সমুদ্র ও সমুদ্র আবর্তন। এই যে জলচক্র, সেই জলচক্র বায়ুমণ্ডলীয় প্রক্রিয়াগুলো কি কি? সেই বায়ুমণ্ডলীয় প্রক্রিয়াগুলি হলো 3টি। প্রথমটা হলো বাষ্পীভবন, যেটাকে ইংরেজিতে কি বলা হয়? ইভাপোরেশন। দ্বিতীয়টা হচ্ছে ঘনীভবন অর্থাৎ কন্ডেনসেশন, আর তৃতীয়টা হচ্ছে অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। তো বাষ্পীভবন কি? বাষ্পীভবন হলো যে প্রক্রিয়ায় জল তরল বা কঠিন অবস্থা থেকে উষ্ণতার প্রভাবে বাষ্পীভূত হয় এবং তা বায়ুমণ্ডলে মিশে যায়, তাকেই আমরা কি বলছি? বাষ্পীভবন। এবার জেনে নেওয়া যাক ঘনীভবন বা কন্ডেনসেশন বলতে আমরা কি বুঝি। যদি বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায় তাহলে কি হবে? জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে জলকণা বা বরফকণায় পরিণত হবে। যে প্রক্রিয়ায় জলীয় বাষ্প জলকণা বা বরফকণায় পরিণত হয় তাই হলো কি? ঘনীভবন বা কন্ডেনসেশন। এবার তৃতীয় যে প্রক্রিয়াটা সেটা হলো কি? অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্প ঘনীভবনের মাধ্যমে কঠিন ও তরল অবস্থায় ভূপৃষ্ঠে যখন নেমে আসে
তখনই তাকে আমরা কি বলছি? অধঃক্ষেপণ। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি? আর্দ্রতা। তো বায়ুমণ্ডলে আর্দ্রতা বা হিউমিডিটি বলতে আমরা কি বুঝি? কোনো নির্দিষ্ট স্থান ও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প রয়েছে তার উপস্থিতিকে কি বলা হচ্ছে? আর্দ্রতা বা হিউমিডিটি। এই যে আর্দ্রতা, এই আর্দ্রতা কিন্তু বায়ুমণ্ডলে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আর্দ্রতার উপস্থিতির কারণেই ঘনীভবন ঘটে। বিকিরিত শক্তিকে আর্দ্রতা শোষণ করে। জলচক্রেও আর্দ্রতা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। অতিরিক্ত আর্দ্রতা স্যাঁতসেঁতে এবং কম আর্দ্রতা শুষ্ক অবস্থা সৃষ্টি করে। এটা তোমরা বাস্তব উদাহরণ দিলেই বুঝতে পারবে, বা নিজেরাও এই যে লাইনটা আমি বললাম সেটাও কিন্তু নিজেরাও ভালো করে বুঝতে পারবে। কিভাবে? এই যে এখন বর্ষার মরশুম চলছে, এই সময় দেখেছো বা তোমরা অনুভব করতে পেরেছো নিশ্চয়ই যে আবহাওয়াটা কেমন থাকে? স্যাঁতসেঁতে, ভিজে ভিজে। কেন? এই সময় বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে। ঠিক এই বর্ষাকালের পাশাপাশি তোমরা যদি একটুখানি শীতকালে চলে যাও মনে মনে, তাহলে সেই সময়ের আবহাওয়ার কথাটা যদি একটু মনে করো, তাহলে সেই সময় দেখবে আবহাওয়াটা কিন্তু এরকম স্যাঁতসেঁতে ভিজে ভিজে থাকে না। কেমন থাকে? শুষ্ক থাকে। কেন? সেই সময় বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণটা খুবই কম থাকে। আরও একটা জিনিস তোমরা খেয়াল করবে যে শীতকালে আমরা কম ঘামি, কিন্তু সেই তুলনায় আমরা কিন্তু বর্ষাকালে কিন্তু বেশি ঘামি। কেন? শীতকালে বায়ুতে আর্দ্রতাটা কম থাকে আর বর্ষাকালে বায়ুতে আর্দ্রতার পরিমাণটা বেশি থাকে। এই আর্দ্রতার পরিমাণ বায়ুমণ্ডলে যত বেশি থাকবে তত কিন্তু অস্বস্তি সূচকের মাত্রাটা কিন্তু তত বাড়বে। মানে আমাদের ঠিক আমরা অনুভূতিটা, মানে যেন একটা যে ভালো যে একটা পরিবেশ বা ভালো একটা বায়ুমণ্ডলের উপস্থিতি রয়েছে সেটা কিন্তু আমরা অনুভব করতে পারবো না। সবসময় একটা ঘাম প্যাচপেচে ওয়েদার, সেরকম একটা অনুভব করব কখন? যখন বায়ুমণ্ডলে আর্দ্রতার পরিমাণটা বেশি থাকবে। এই যে আর্দ্রতা, এই আর্দ্রতা করকমভাবে প্রকাশ করা হয়? 3 রকমভাবে। কি কি? প্রথমটা হচ্ছে নিরপেক্ষ বা চরম আর্দ্রতা, দ্বিতীয়টা হচ্ছে বিশেষ আর্দ্রতা এবং তৃতীয়টা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো আমি প্রথম যেটা বললাম চরম আর্দ্রতা বা নিরপেক্ষ আর্দ্রতা, যেটাকে ইংরাজিতে বলা হচ্ছে কি অ্যাবসলিউট হিউমিডিটি, সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প থাকে তাকে কি বলা হচ্ছে? চরম আর্দ্রতা। অর্থাৎ একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের প্রকৃত পরিমাণই হলো চরম আর্দ্রতা। সাধারণত প্রতি ঘন সেন্টিমিটার বায়ুতে যত গ্রাম জলীয় বাষ্প থাকে তার দ্বারাই চরম আর্দ্রতার পরিমাণ বোঝানো হয়ে থাকে। আমি এখানে যদি একটা উদাহরণ দিই তাহলে তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। ধরো প্রতি ঘন সেন্টিমিটারে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে 20 গ্রাম। তাহলে আমরা এটা উদাহরণ হিসাবে যখন লিখব তাহলে কীরকমভাবে লিখব? 20 গ্রাম স্ল্যাশ দিয়ে ঘন সেন্টিমিটার। এরপরে যে আর্দ্রতা সম্পর্কে আমরা জানব সেটা হলো কি বিশেষ আর্দ্রতা। নির্দিষ্ট ওজনের বায়ুতে যত পরিমাণ জলীয় বাষ্প আছে তা বিশেষ বা নির্দিষ্ট আর্দ্রতা। একে আবার আর্দ্রতার গুণাঙ্কও বলা হয়। প্রতি কেজি বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প আছে তা গ্রামের দ্বারা প্রকাশ করা হয়। এটাকেও একটা উদাহরণ দিই আমি। ধরো প্রতি কেজি বায়ুতে জলীয় বাষ্প রয়েছে 30 গ্রাম। তাহলে আমরা যখন উদাহরণ হিসাবে লিখব তখন কেমন লিখব? 30 গ্রাম স্ল্যাশ দিয়ে প্রতি কেজি। এরপরে অন্যতম গুরুত্বপূর্ণ যে আর্দ্রতাটা সেটা হলো কি আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি। এটা কিন্তু পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষার সময় চরম আর্দ্রতা ও আপেক্ষিক আর্দ্রতার কিন্তু পার্থক্য এসে থাকে। তো
এই আপেক্ষিক আর্দ্রতা বা রিলেটিভ হিউমিডিটি বলতে আমরা কি বুঝি? নির্দিষ্ট উষ্ণতা ও চাপে নির্দিষ্ট পরিমাণ বায়ুতে প্রকৃত জলীয় বাষ্পের পরিমাণ এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুর সর্বোচ্চ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা, এই দুয়ের অনুপাতই হলো আপেক্ষিক আর্দ্রতা। এই যে আপেক্ষিক আর্দ্রতা সেটা কি দ্বারা প্রকাশ করা হয়? শতকরা হিসাবে প্রকাশ করা হয়। এবং খুব ভালো করে মনে রাখতে হবে এটা, যে এটা সবসময় প্রকাশ করা হয় শতকরা হিসাবে এবং পূর্ণ মানে। তো এই আপেক্ষিক আর্দ্রতার সূত্রটা আমি তোমাদেরকে একটু বলি। নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে যদি আমরা ওই উষ্ণতায় সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ দিয়ে যদি আমরা ভাগ করি, তাহলেই কিন্তু আমরা আপেক্ষিক আর্দ্রতা পাব। একটা উদাহরণ দিলে তোমাদের এটা বুঝতে আরও সহজ হবে। সেই উদাহরণটা হলো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 990 মিলিমিটার বায়ুচাপে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা 30 গ্রাম এবং বায়ুতে জলীয় বাষ্প আছে 20 গ্রাম। তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত হবে? এখানে অঙ্কে আমরা কি দেখলাম, যে বায়ুতে জলীয় বাষ্প আছে 20 গ্রাম, তাহলে 20 গ্রামকে আমরা উপরে লিখব। আর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কত রয়েছে? 990 মিলিমিটার বায়ুচাপে 30 গ্রাম, তাহলে 20 গ্রামের নিচে কত লিখব? 30 গ্রাম। আর আপেক্ষিক আর্দ্রতাকে আমরা কি হিসাবে প্রকাশ করি? শতকরা হিসাবে। তাহলে কত দিয়ে গুণ করব? 100 দিয়ে। তাহলে কি হলো? 20 গ্রাম ডিভাইডেড বাই 30 গ্রাম গুণ 100। এটাকে অঙ্ক কষলে আমরা যেটা পাবো সেটা হলো কত? 66.67%। তো তোমরা সংজ্ঞাটা যখন জানলে তখন দেখেছো যে এটাকে শতকরা হিসাবে প্রকাশ করা হয় এবং পূর্ণ মানে। তাহলে দশমিকের পরে কিন্তু কোনো সংখ্যা থাকছে না। তাহলে এই যে আমরা যেটা পেলাম 66.67, তোমরা এটা জানো যে দশমিকের পরে প্রথম সংখ্যাটা এবং তার পরের সংখ্যাটা যদি 5-এর বেশি হয়, তাহলে দশমিকের পরের সংখ্যাটা কি করি আমরা? উচ্চ মানে নিয়ে যাই। তাহলে এখানে আমরা কি করব? 66.67কে আমরা কি হিসাবে লিখব? 66.7%, অর্থাৎ 67%। বুঝতে পেরেছো এই তিনটে আলাদা আলাদা সংজ্ঞা? চরম আর্দ্রতা, বিশেষ আর্দ্রতা, আর সবার শেষে যেটা বললাম সেটা কি ছিল? আপেক্ষিক আর্দ্রতা। এবার যেটা বলবো সেটা হলো কি, উষ্ণতার সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি। উষ্ণতার সাথে এই যে আপেক্ষিক আর্দ্রতা, তার সম্পর্ক কিন্তু ব্যস্তানুপাতিক। অর্থাৎ উষ্ণতা বাড়লে বায়ুতে কি হবে? জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বেড়ে যাবে। তাহলে ব্যস্তানুপাতিক হতে গেলে কি হতে হবে? আপেক্ষিক আর্দ্রতা কমে যেতে হবে। এবং উল্টো দিকে কি হবে? উষ্ণতা কমলে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা যেহেতু কমে যায়, তাই কি হয়? উল্টোটা হবে, অর্থাৎ আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যাবে। এবার জেনে নেওয়া যাক যে কোন কোন অবস্থায় এই আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন ঘটে। তো দেখো, যে সকল অবস্থা বা যে অবস্থার কারণে এই আপেক্ষিক আর্দ্রতার পরিবর্তন ঘটে সেগুলো কি কি? বায়ুতে জলীয় বাষ্পের যোগান যদি বাড়ে তাহলে আপেক্ষিক আর্দ্রতা বাড়ে। আবার জলীয় বাষ্পের যোগান কমলে আপেক্ষিক আর্দ্রতা কমে যায়। তাহলে জলীয় বাষ্পের সাথে আপেক্ষিক আর্দ্রতার সম্পর্ক কি হলো? সমানুপাতিক হলো। আর পরবর্তী যে কারণটা রয়েছে বা পরবর্তী যে অবস্থাটা রয়েছে সেটা হলো কি, উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে বলে আপেক্ষিক আর্দ্রতা কমে এবং উষ্ণতা কমলে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। তাহলে এখানে সম্পর্কটা কি হলো? এখানে সম্পর্কটা হলো ব্যস্তানুপাতিক। বায়ুমণ্ডলে যেই আর্দ্রতা, সেই আর্দ্রতা মাপক যন্ত্রের নাম কি?
সেটা তো জানতে হবে আমাদের। সেই যন্ত্রটার নাম হচ্ছে হাইগ্রোমিটার। এই হাইগ্রোমিটার নামক যন্ত্রে দুটো থার্মোমিটার থাকে, একটা হচ্ছে আর্দ্রকুণ্ড থার্মোমিটার আর একটা হচ্ছে শুষ্ককুণ্ড থার্মোমিটার। এবার আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট বলতে আমরা কি বুঝি। তো দেখো, যে বিশেষ তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছয় এবং বায়ুর আপেক্ষিক আর্দ্রতা বেড়ে হয় 100%, সেই তাপমাত্রাই হলো কি শিশিরাঙ্ক। বায়ুর তাপমাত্রা শিশিরাঙ্কের নিচে নামলে ওই তাপমাত্রায় বায়ুর জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতার অতিরিক্ত জলীয় বাষ্প ঘনীভূত হয়। শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের উপরে থাকে, অর্থাৎ কি 0 ডিগ্রির উপরে থাকে। এবং যদি এই শিশিরাঙ্কের উষ্ণতা হিমাঙ্কের নিচে নেমে যায়, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেডের নিচে নেমে যায়, তাহলে জলীয় বাষ্প ঊর্ধ্বপাতন প্রক্রিয়ায় বরফকণায় পরিণত হয়। এই যে শিশিরাঙ্ক বা ডিউ পয়েন্ট নির্ণয় করা হয় শিশিরাঙ্ক হাইগ্রোমিটারের সাহায্যে। এবার জেনে নেওয়া যাক শিশিরাঙ্ক ও হিমাঙ্কের মধ্যে পার্থক্য কী। যে উষ্ণতায় জলীয় বাষ্পপূর্ণ বায়ু সম্পৃক্ত হচ্ছে সেটাই হলো শিশিরাঙ্ক, আর নির্দিষ্ট চাপে যে উষ্ণতায় জল বরফে পরিণত হয়ে যাচ্ছে তাই হলো কি হিমাঙ্ক। এবার সম্পৃক্ত ও অসম্পৃক্ত বায়ু বলতে আমরা কি বুঝি সেটা সম্পর্কে একটু আলোচনা করা যাক। আমরা এতক্ষণে জানতে পেরেছি বা তোমরাও বুঝতে পেরেছ যে উষ্ণতা বাড়লে বায়ুর জলীয় বাষ্প ধারণ ক্ষমতা বাড়ে এবং উষ্ণতা কমলে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কী হয়, কমে যায়। তো দেখো, যখন কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট পরিমাণ বায়ু সর্বোচ্চ জলীয় বাষ্প গ্রহণ করতে পারে তা হলো কি সম্পৃক্ত বায়ু, এবং ওই নির্দিষ্ট উষ্ণতায় বায়ুর সর্বোচ্চ ধারণ করার ক্ষমতা থেকে যদি জলীয় বাষ্প কম থাকে তাহলে সেটা হলো কি অসম্পৃক্ত বা অপরিপৃক্ত বায়ু। একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক। ধরো 30 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 ঘন সেন্টিমিটার বায়ু 40 গ্রাম জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। তাহলে ওই বায়ুতে জলীয় বাষ্প যদি 40 গ্রাম থাকে তাহলে সেটা কি বায়ু হবে, সেই বায়ুটা হবে হচ্ছে সম্পৃক্ত বায়ু। এবং যদি 40 গ্রামের কম থাকে তাহলে সেটা কি বায়ু হবে, অসম্পৃক্ত বায়ু হবে। এবার আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি ঘনীভবন বা কনডেনসেশন। তো এই ঘনীভবন বা কনডেনসেশনকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করতে পারি। তো দেখো, যদি বায়ুর উষ্ণতা শিশিরাঙ্কে পৌঁছায় তাহলে জলীয় বাষ্পর লিনতাপ ত্যাগ করে কি করবে, জলকণা বা বরফকণায় পরিণত হবে। এই যে প্রক্রিয়ার দ্বারা জলীয় বাষ্প জলকণা বা বরফকণায় পরিণত হচ্ছে তাকেই আমরা কি বলছি, ঘনীভবন। এটা বলতে গিয়ে আমি একটা কথা বলেছি কি, জলীয় বাষ্প লিনতাপ ত্যাগ করে জলকণা বা বরফকণায়। তো জলীয় বাষ্প কখন লিনতাপ ত্যাগ করবে, যখন শিশিরাঙ্কের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের উপরে থাকবে। এবং কখনই বা বরফকণায় পরিণত হবে, যখন শিশিরাঙ্কের উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকবে তখন। এই যে ঘনীভবনের সংজ্ঞা আমি বললাম তার কিন্তু কতগুলো রূপ রয়েছে। কি কি? শিশির, কুয়াশা, ধোঁয়াশা এবং হচ্ছে মেঘ। এই যে 4টে রূপের কথা বললাম, এই 4টে রূপ সম্পর্কে তোমরা কিছুটা হলেও অবগত, অর্থাৎ কিছুটা হলেও তোমরা জানো। তো সেই সম্পর্কে একটু বিস্তারিতভাবে আমরা এখন আলোচনা করব। তো তোমাদের মধ্যে অনেকেই আছো যাদের মর্নিং ওয়াক করার অভ্যাস রয়েছে। তো এই রকম কোনো এক শীতের সকালে যদি মর্নিং ওয়াক করতে বেরো এবং সেই সময় যদি এমন একটা জায়গায় যাও যেখানে
বেশ খানিকটা জায়গা ঘাসের দ্বারা আবৃত রয়েছে এবং তার উপরে তুমি খেয়াল করতে পারছো যে বিন্দু বিন্দু জলকণা রয়েছে এবং ঘাসটা কেমন ভিজে ভিজে। তখন সেই ঘাসের উপরে যদি খালি পায়ে দাঁড়াও তাহলে কিন্তু একটা পায়ের তলাটা কেমন যেন মনে হবে ভিজে ভিজে যাচ্ছে। এই যে অনুভূতিটা হলো সেটা কেন হলো? যে ঘাসটার উপরে তুমি খালি পায়ে দাঁড়িয়েছো সেই ঘাসটা কিন্তু রাত্রিবেলায় শিশিরের দ্বারা ভিজে ভিজে গেছে। তো এই শিশির কিভাবে হয়? শরৎ, হেমন্ত বা শীতের মেঘমুক্ত রাত্রিতে যখন বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে দ্রুত ঘনীভূত হয়ে যায় তখনই কি হয়? এই ঘাস, পাতা প্রভৃতির উপর জলবিন্দুর আকারে কিন্তু পড়তে থাকে এবং সঞ্চিত হতে থাকে। এই যে জলবিন্দু তাকেই আমরা কি বলছি? শিশির। তো এই যে শিশির সম্পর্কে তোমরা জানলে, এবার পরবর্তী যে ঘনীভবনের রূপ সেটা হচ্ছে কি? ফগ, অর্থাৎ কি? কুয়াশা। সকালবেলায় অনেকেরই পড়া থাকে, 6টা থেকে পড়া থাকে বা 7টা থেকে পড়া থাকে। যখন সকালবেলায় বেশ সকালে পড়া থাকে তখন রেডি হওয়ার জন্যে একটুখানি আগেই উঠতে হয়। তো দেখতে পাও কি যে ঘরের ভিতরে লাইটটা না জ্বালালে ঘরের ভিতরটা কেমন যেন একটা অন্ধকার অন্ধকার ভাব। তখন বাইরে বেরিয়ে দেখতে ইচ্ছা করে যে বাইরে কি খুব আজকে কুয়াশা পড়েছে, কিছুই কি দেখা যাচ্ছে না? হ্যাঁ, সত্যি সত্যি বাইরে খুবই কুয়াশা পড়েছে। তাই জন্যে সূর্যের আলোটা বেরিয়ে আসতে পারছে না, ফলে ঘরের ভিতরটা যতটা আলোকিত হওয়া উচিত ছিল ততটা আলোকিত কিন্তু হতে পারছে না। এবং এটাও শোনা যায় যে কুয়াশার জন্যে ট্রেন লেট হচ্ছে বা কুয়াশার জন্যে অনেক দূরের কোনো চলন্ত যানবাহন লক্ষ্য করতে না পেরে রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটছে। কি এগুলো শোনা যায়? তো তো এই কুয়াশা বা ফগ বলতে আমরা কি বুঝি? শীতকালের দীর্ঘ রাত্রে ভূপৃষ্ঠ তাপ বিকিরণ করে শীতল হয়ে পড়লে সংলগ্ন বায়ুস্তরও শীতল হয়ে শিশিরাঙ্কে পৌঁছালে বায়ুমধ্যস্থ জলীয় বাষ্প ভাসমান ধূলিকণাকে আশ্রয় করে ঘনীভূত হয়ে ভূমি সংলগ্ন হয়ে ভাসতে থাকে। তাকেই আমরা তখন কি বলছি? কুয়াশা বলছি। সাধারণত কলকারখানা বহুল শহরে ও শিল্পাঞ্চলগুলিতে ধূলিকণার আধিক্য বেশি থাকে বলে শীতের রাতে ঘন কুয়াশার সৃষ্টি হয়। ঘনীভবনের তৃতীয় রূপ হচ্ছে কি? ধোঁয়াশা বা স্মগ, যেটা মানব জীবনের জন্য কিন্তু অত্যন্ত ক্ষতিকারক। বাতাসের সালফার ডাই অক্সাইড, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড প্রভৃতি দূষিত গ্যাস ও ভাসমান বস্তুকণার সঙ্গে সূর্যরশ্মির আলোক রাসায়নিক বিক্রিয়ায় সৃষ্ট ধোঁয়াপূর্ণ অবস্থায় কিন্তু ধোঁয়াশা। এই ধোঁয়াশা সৃষ্টির জন্যে মূলত কোন কোন গ্যাস দায়ী থাকে এই নামগুলো কিন্তু তোমাদেরকে আগে বলেছি। অর্থাৎ কি কি? সালফার ডাই অক্সাইড অর্থাৎ SO2, নাইট্রিক অ্যাসিড অর্থাৎ NO, নাইট্রোজেন ডাই অক্সাইড অর্থাৎ NO2, কার্বন মনোক্সাইড অর্থাৎ CO। আমি এই ধোঁয়াশার সংজ্ঞা দিতে গিয়ে বলেছি এটা অত্যন্ত ক্ষতিকারক। কেন ক্ষতিকারক দেখো। ধোঁয়াশার মধ্যে কিছুক্ষণ থাকলে চোখ জ্বালা বা বমি বমি ভাবসহ শরীরের অন্যান্য উপসর্গ দেখা দিতে পারে। ঘন ধোঁয়াশার ঘটনায় অনেক ক্ষেত্রে বহু লোকের প্রাণহানি পর্যন্ত ঘটতে দেখা যায়। এরপরে ঘনীভবনের চতুর্থ যে রূপ রয়েছে সেটা কি? সেটা হলো মেঘ। তোমরা ক্লাস 8-এ মেঘ সম্পর্কে বিস্তারিতভাবেই কিন্তু বেশ পড়েছ। তো সেখানে মেঘের সংজ্ঞা, মেঘের শ্রেণীবিভাগ সব কিছু ছিল। তো দেখো এই মেঘ কাকে বলে। ভূপৃষ্ঠের ঊর্ধ্বাংশে
কোটি কোটি ভাসমান সূক্ষ্ম জলকণা একসাথে অবস্থান করে যে অস্বচ্ছ আবরণ সৃষ্টি করে তাকে কি বলা হচ্ছে? মেঘ। দশম শ্রেণীর প্রাকৃতিক ভূগোলের বায়ুমণ্ডলের অন্তর্গত আরেকটি অন্যতম যে গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সেটা হলো কি? অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন। এখন আমরা এই অধঃক্ষেপণ বা প্রেসিপিটেশন সম্পর্কে একটু আলোচনা করব। তো এটা আলোচনা করতে গেলে আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হলো কি? অধঃক্ষেপণ বলতে আমরা কি বুঝি, এবং তারপরে অধঃক্ষেপণের শ্রেণীবিভাগ ও বিবরণগুলো আমরা আস্তে আস্তে জেনে নেব। তো দেখো, জলীয় বাষ্প উপরে উঠে উষ্ণতা কমে যাওয়ার জন্য লিনতাপ ত্যাগ করে ঘনীভূত হয় এবং কিসের সৃষ্টি করে? মেঘের সৃষ্টি করে। তোমরা সবাই জানো যে বায়ুমণ্ডল উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয়? তাপমাত্রা কমে যায়। তো জলীয় বাষ্প যখন উপরে উঠতে থাকবে তখন সে লিনতাপ ত্যাগ করে কি হবে? ঠান্ডা হতে থাকবে এবং আস্তে আস্তে ঘনীভূত হবে এবং সেক্ষেত্র থেকে মেঘের সৃষ্টি করবে। এই মেঘ থেকে অভিকর্ষের টানে জলকণা তরল রূপে অর্থাৎ বৃষ্টির আকারে এবং কঠিন রূপে অর্থাৎ তুষার ও শিলাবৃষ্টি আকারে যখন ভূপৃষ্ঠে নেমে আসবে তখনই আমরা তাকে কি বলবো? অধঃক্ষেপণ। এই প্রকৃতি অনুসারে অধঃক্ষেপণের কতগুলো রূপ রয়েছে। কি কি? বৃষ্টিপাত, যেটাকে ইংরেজিতে বলে রেইনফল। দ্বিতীয়ত রয়েছে তুষারপাত, যেটাকে ইংরেজিতে কি বলে? স্নোফল। তৃতীয় যেটা রয়েছে সেটা হচ্ছে কি? শিলাবৃষ্টি বা হেল। চতুর্থ যেটা রয়েছে সেটা হচ্ছে স্লিট। পঞ্চমত যেটা রয়েছে সেটা হচ্ছে কি? গুড়ি গুড়ি বৃষ্টি বা হচ্ছে কি? ড্রিজেল। আর ষষ্ঠত যেটা রয়েছে সেটা হচ্ছে কি? ফ্রিজিং রেন। তো এই যে ছটা ভাগ, সেই ছটা ভাগ সম্পর্কে আমরা এখন একটু জেনে নেব। তো প্রথম যেটা রয়েছে সেটা হলো কি? বৃষ্টিপাত। পৃথিবীর মোট অধঃক্ষেপণের বেশিরভাগটাই, প্রায় 100%-এর মধ্যে 90%ই হলো বৃষ্টিপাত। এখন সেই বৃষ্টির মরশুমটা কিন্তু চলছে এবং আমরা ভালোভাবেই কিন্তু সেটাকে উপভোগ করছি। টানা কয়েকদিন বৃষ্টি হলে একটু অসুবিধা হয়, স্যাঁতসেঁতে লাগে, জামা কাপড় শুকোয় না। কিন্তু কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার পরে 1-2 দিন রোদ উঠে সব কিছু যখন আবার স্বাভাবিক হয়ে যায়, তারপরে যদি আবারও বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে, পরিবেশটা বেশ মনোরম হয়ে ওঠে। কি তাই তো? তো এই শীতলতার সংস্পর্শে বায়ুর জলীয় বাষ্প ঘনীভূত হয়ে প্রথমে কি হয়? জলকণায় পরিণত হয় এবং কিসের সৃষ্টি করে? মেঘের সৃষ্টি করে। মেঘের উষ্ণতা আরও কমলে বা মেঘ আলোড়িত হলে জলকণাগুলি একে অপরের সাথে যুক্ত হয়ে অপেক্ষাকৃত বড় আকার নেয়। তখন এই বড় জলকণাগুলো কিন্তু আকাশে আর ভেসে থাকতে পারে না, তখন তারা অভিকর্ষের টানে পৃথিবী পৃষ্ঠে নেমে আসে এবং যে রূপে নেমে আসে তাকেই আমরা কি বলছি? বৃষ্টিপাত। এরপরে যেটা বলবো সেটা হলো কি? তুষারপাত বা স্নোফল। জলীয় বাষ্প অতি শীতল আবহাওয়ায় কঠিন গুঁড়ো গুঁড়ো তুষারকণায় পরিণত হয়। জলকণাকে তুষারকণায় পরিণত হতে গেলে কত ডিগ্রি হিমাঙ্কের নিচে নামতে হয়? -40°C উষ্ণতার নিচে নেমে যেতে হয়। সূক্ষ্ম তুষারকণা তীব্র ঠান্ডায় ক্রমশ আয়তনে বাড়ে, ফলে কি হয়? ভারী হয় ও পৃথিবীর মাধ্যাকর্ষণের টানে ভূপৃষ্ঠে পতিত হয়। তাকেই আমরা কি বলছি? তুষারপাত। তুষারপাতের জন্যে আদর্শ স্থল হলো বা আদর্শ জায়গা হলো উচ্চ অক্ষাংশ বা উচ্চ পার্বত্য অঞ্চল। তোমাদের মধ্যে অনেকেই পাহাড়ি অঞ্চলে ঘুরতে গেছো এবং অনেকে শীতের সময়ও গেছো। তো সেই সময় গিয়ে বরফ নিয়ে খেলা করা বা বরফের যে আনন্দ বা তুষারপাত হওয়ার যে দৃশ্য, সেটা একটা মনোরম দৃশ্য।
এবং সেই যে অনুভূতিটা, সেই অনুভূতিটা কিন্তু এক অনন্য অনুভূতি। অধঃক্ষেপণের তৃতীয় রূপ হচ্ছে শিলাবৃষ্টি বা হেল। প্রবল ঊর্ধ্বমুখী বায়ুপ্রবাহে কিউমুলোনিম্বাস মেঘের জলকণা আরও উপরে উঠে বরফকণায় পরিণত হয় এবং প্রবল ঝড়ে মেঘের মধ্যে বরফকণা বারংবার ওঠানামা করতে থাকে। ফলে বরফকণার গায়ে প্রলেপ পড়ে এবং সেগুলি আকারে বাড়তে থাকে। এর ফলে কি হয়, ঝড় থেমে গেলে কিংবা বরফকণা আকারে বেশ যখন বড় হয়ে যায়, তখন ওই বরফের টুকরো বৃষ্টির সাথে মাটিতে আছড়ে পড়ে। একেই আমরা কি বলছি, শিলাবৃষ্টি। আর যে মেঘের রাজ্যে এটা ঘটে, সেই মেঘটা কোন মেঘের কথা বলেছি? কিউমুলোনিম্বাস মেঘের জলকণা। মেঘের পরিবার সম্পর্কে কিন্তু তোমরা যখন ক্লাস 8-এ পড়েছ তখন কিন্তু জানতে পেরেছ। তো আমাদের রাজ্যে এই শিলাবৃষ্টি কখন লক্ষ্য করা যায়? যখন কালবৈশাখী হয় তখন। এই যে শিলাবৃষ্টি সব জায়গায় যে যখন কালবৈশাখী হবে তখন যে সব জায়গাতে শিলাবৃষ্টি হয় তা কিন্তু হয় না। তোমরা বন্ধুদের কাছে শুনতে পারো বা নিউজে দেখতে পারো যে কালবৈশাখী অনেক জায়গাতেই হয়েছে, কিন্তু শিলাবৃষ্টি সব জায়গাতে হয়নি। এই যে শিলাবৃষ্টি কিন্তু ফসলের অনেক ক্ষতি করে। কিছুদিন আগেও কিন্তু যখন আমফান হয়েছিল তার আগে কিন্তু শিলাবৃষ্টি হয়েছিল। সেই শিলাবৃষ্টিতে কিন্তু যারা মাঠের থেকে যে সমস্ত চাষিরা ধান তুলতে পেরেছিলেন না, তাদের ধান কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছিল। এরপরে অধঃক্ষেপণের চতুর্থ যে রূপটা রয়েছে সেটা হলো কি স্লিট। স্লিট সাধারণত মধ্য ও উচ্চ অক্ষাংশে শীতকালে লক্ষ্য করা যায়। উপরের বায়ুস্তর থেকে নিচের ভূপৃষ্ঠের দিকে পতিত হওয়ার সময় তুষারকণা গলে জলকণায় পরিণত হয়। কিন্তু কোনো কারণে যদি বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়, তখন কম উষ্ণতার পুনরায় জল জমে কি হয়, বরফে পরিণত হয়। একেই বলছে কি স্লিট। এই স্লিট সাধারণত নিম্বোস্ট্র্যাটাস, স্ট্র্যাটোকিউমুলাস, কিউমুলোনিম্বাস এই মেঘ থেকেই সৃষ্টি হয়। এরপরে পঞ্চম যে রূপটা রয়েছে অধঃক্ষেপণের সেটা হলো কি গুড়ি গুড়ি বৃষ্টি বা ড্রিজল। এই গুড়ি গুড়ি বৃষ্টিতে যে সূক্ষ্ম জলকণা তার ব্যাস কত থাকে? 0.5 মিলিমিটারেরও কম। এবং যখন এই জলকণা গুঁড়ো গুঁড়ো আকারে পৃথিবীতে ঝরে পড়ে, তখনই তাকে আমরা কি বলছি? গুড়ি গুড়ি বৃষ্টি। স্ট্র্যাটাস ও স্ট্র্যাটোকিউমুলাস মেঘ থেকে কিন্তু এর সৃষ্টি হয়। এরপরে শেষ যে রূপটা রয়েছে অধঃক্ষেপণের সেটা কি ফ্রিজিং রেন। অতি শীতল জলবিন্দু পতিত হওয়ার সময় হিমাঙ্ক শীতল বায়ুস্তর অতিক্রম করে। তখন জলবিন্দু হালকা বরফ আকারে জমে। এই যে পাতলা বরফকণার যে পতন, তাকেই আমরা কি বলছি? ফ্রিজিং রেন। প্রকৃতি অনুসারে অধঃক্ষেপণের যে রূপগুলো সম্পর্কে আমরা এতক্ষণে আলোচনা করলাম, তার মধ্যে প্রথমটা কি ছিল? প্রথমটা ছিল হচ্ছে বৃষ্টিপাত বা রেইনফল। এই বৃষ্টিপাত বা রেইনফলকে বায়ুর ঊর্ধ্বগমনের প্রকৃতি অনুসারে আবার 3 ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমটা হলো পরিচলন বৃষ্টি, দ্বিতীয়টা হলো শৈলোৎক্ষেপ বৃষ্টি ও তৃতীয়টা হলো ঘূর্ণবাত বৃষ্টি। এই 3 প্রকার বৃষ্টিপাত যেমন ইন্টারেস্টিং সেরকম কিন্তু গুরুত্বপূর্ণ বটে। তো এই বৃষ্টির যে প্রথম যে প্রক্রিয়াটা বলেছি সেটা কি বলেছি? পরিচলন বৃষ্টি। তাহলে জেনে নেওয়া যাক এই পরিচলন বৃষ্টি বলতে আমরা কি বুঝি। প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ যখন উত্তপ্ত হয় তখন কি হয়? বায়ু উষ্ণ ও আর্দ্র হয়। আমরা জানি যে উষ্ণ বায়ু হালকা, তাই জন্যে সে উপরের দিকে উঠে যায় এবং উপরে উঠে যখন শীতল বায়ু সংস্পর্শে আসে তখন প্রসারিত হয় এবং ঘনীভবনের মাধ্যমে যখন বৃষ্টিরূপে
নিচের দিকে পড়ে তখন তাকে আমরা কি বলছি? পরিচলন বৃষ্টি। এই দিনের বেলা প্রবল সূর্যতাপে ভূপৃষ্ঠ সংলগ্ন জলভাগ থেকে কি হয়? জল বাষ্পীভূত হয়ে উপরের দিকে ওঠে এবং যত উপরের দিকে ওঠা যায় তত কি হয়? তাপমাত্রা কমতে থাকে, অর্থাৎ উপরের বায়ু শীতল। এই শীতল বায়ু সংস্পর্শে যখন উষ্ণ বায়ু আসে তখন সে লিনতাপ ত্যাগ করে এবং ঘনীভূত হয়। এই লিনতাপ বায়ুকে আরও উপরে তুলে বজ্রগর্ভ মেঘ অর্থাৎ কিউমুলোনিম্বাস মেঘের সৃষ্টি করে এবং এই মেঘ থেকে বজ্র বিদ্যুৎ সহ ঝমঝমিয়ে বৃষ্টি হয়। এবার আমরা জানব যে নিরক্ষীয় অঞ্চল এবং তৎসংলগ্ন জায়গাগুলোতে কেন পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। নিরক্ষরেখার উভয় পাশে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষাংশের মধ্যে সূর্য প্রায় সারা বছর ধরে লম্বভাবে প্রখর কিরণ দেয়। এই অঞ্চলের স্থলভাগের তুলনায় জলভাগ বেশি বলে দিনের বেলা প্রখর সূর্যকিরণের উত্তাপে এই অঞ্চলের জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্পরূপে বাতাসের সঙ্গে মিশে যায়। নিরক্ষীয় অঞ্চলে তোমরা যখন বায়ুর চাপ বলয় পড়েছো তখন জেনেছো যে নিরক্ষীয় অঞ্চলে কোন চাপ বলয় লক্ষ্য করা যায়? নিম্নচাপ বলয় লক্ষ্য করা যায়, নিম্নচাপ এবং শান্ত বলয়। তো এই নিম্নচাপ ও শান্ত বলয়ের বায়ু প্রধানত ঊর্ধ্বগামী বলে এই অঞ্চলের উষ্ণ ও হালকা বায়ু দ্রুত উপরে উঠে শীতল ও ঘনীভূত হয়ে প্রথমে মেঘের সৃষ্টি করে এবং পরে ছোট ছোট জলকণায় পরিণত হয় ও বাতাসের ধূলিকণাকে আশ্রয় করে মেঘের সাথে ভেসে বেড়ায়। এরপরে জলকণাগুলো পরস্পরের সঙ্গে মিলিত হয় এবং একে অপরের সাথে মিশে বড় বড় জলকণায় পরিণত হয়। তখন সেগুলো নিজেদের ভারে ও পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে বাতাসে আর ভেসে থাকতে পারে না। তখন ওই মেঘ থেকে জলকণাগুলো প্রধানত জলের ফোঁটার আকারে ঝরঝর করে পরিচলন বৃষ্টিরূপে ভূপৃষ্ঠে পতিত হয়। এবার দেখা যাক যে নিরক্ষীয় অঞ্চল এবং তার পার্শ্ববর্তী কোন কোন অঞ্চলগুলোতে এই পরিচলন বৃষ্টিপাত ঘটে থাকে। তো নিরক্ষীয় অঞ্চল এবং তার পার্শ্ববর্তী কঙ্গো আমাজন নদীর অববাহিকা, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর প্রভৃতি অঞ্চলে বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় ওই অঞ্চলে সারা বছর ধরেই পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে এবং এই পরিচলন বৃষ্টিপাত এই সমস্ত অঞ্চলে মূলত অপরাহ্নের দিকে হয় এবং বিকেল 4টে নাগাদ এই বৃষ্টিপাত বজ্র বিদ্যুৎ সহ ভাবে হয়ে থাকে এবং প্রবল বৃষ্টি হয়। তাই জন্যে এই বৃষ্টিকে কি বলা হচ্ছে? 4 o'clock রেন। এই অঞ্চলগুলো ছাড়াও নাতিশীতোষ্ণ মণ্ডলে গ্রীষ্মকালের শুরুতে এবং ভারতীয় উপমহাদেশে সাধারণত শরৎকালে পরিচলন বৃষ্টিপাত হয়ে থাকে। আমাদের পশ্চিমবঙ্গে চৈত্র বৈশাখ মাসে প্রচণ্ড দাবদাহের পর যে কালবৈশাখী বৃষ্টিপাত আমাদের কিছুটা প্রশান্তি দিয়ে থাকে সেটাও কিন্তু এই পরিচলন বৃষ্টিপাতের দ্বারাই হয়ে থাকে। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগের দ্বিতীয় ভাগটি ছিল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত, যাকে ইংরেজিতে কি বলা হয়? ওরোগ্রাফিক রেইনফল বা রিলিফ রেইনফল। তো এই যে শৈলোৎক্ষেপ বৃষ্টি, তার নামের ভিতর থেকেই কিন্তু সংজ্ঞাটা উঠে আসে। তোমরা জানো যে শৈল মানে কি? পর্বত বা পাহাড়, অর্থাৎ পাহাড়ে ধাক্কা লেগে যে বৃষ্টিটা হচ্ছে। কিন্তু এইভাবে লিখলে তো পরীক্ষার খাতায় যথাযথ উত্তর দেওয়া হবে না, তাই জন্যে এটাকে একটু ভালো করে জানতে হবে এবং সংজ্ঞাটা যাতে যথাযথ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তো দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় উঁচু পর্বতে, মালভূমিতে বাধা পেয়ে আরও উপরে উঠে ঘনীভূত হয়ে যে বৃষ্টিপাত ঘটায়
তাকেই কি বলা হচ্ছে? শৈলোৎক্ষেপ বৃষ্টি। এই শৈলোৎক্ষেপ বৃষ্টির কীভাবে হয়, অর্থাৎ প্রক্রিয়াটা কী? জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহিত হওয়ার সময় যদি কোনো উঁচু পাহাড় পর্বত বা মালভূমিতে বাধাপ্রাপ্ত হয়, তবে ওই বায়ু পর্বত বা মালভূমির গা বেয়ে আরও উপরের দিকে উঠে যাবে এবং উচ্চতা বৃদ্ধির ফলে ক্রমশ কী হবে? ওই উষ্ণ আর্দ্র বায়ু শীতল হয়ে যাবে। পাহাড়ের উঁচু অংশ যদি বরফের দ্বারা আবৃত থাকে, তাহলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু বরফের সংস্পর্শে এসে অথবা উঁচুতে ওঠার ফলে এমনিতেই কিন্তু আরও শীতল ও ঘনীভূত হয়ে পাহাড়ের কোন ঢালে? প্রতিবাদ ঢালে বৃষ্টিপাত ঘটাবে। একেই তখন আমরা কি বলবো? শৈলোৎক্ষেপ বৃষ্টি। এছাড়াও সমুদ্রের কাছে যদি উঁচু পর্বত বা মালভূমি থাকে, তখন প্রবল বেগে প্রবাহিত জলীয় বাষ্পপূর্ণ আর্দ্র বায়ু উঁচু পর্বত বা মালভূমি দ্বারা সমকোণে যদি বাধা পায় এবং পর্বতের উপরিভাগ যদি বরফাচ্ছন্ন থাকে, তাহলেও কিন্তু শৈলোৎক্ষেপ প্রক্রিয়ায় বৃষ্টিপাত হতে পারে। সাধারণত মৌসুমি জলবায়ু অঞ্চলে কিন্তু শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত সবচেয়ে বেশি হয়। এবার উদাহরণ বলি। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে বাধা পেয়ে বৃষ্টিপাত ঘটায়। তার ফলে কি হয়? পূর্ব ঢালে বৃষ্টি কম হয়। অতএব পূর্ব ঢালটা কি হয়ে গেল? পূর্ব ঢালটা হয়ে গেল বৃষ্টিচ্ছায় অঞ্চল। এইবার এই শৈলোৎক্ষেপ বৃষ্টির সাথে তিনটে টার্ম খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত। কি কি? প্রতিবাত ঢাল, অনুবাত ঢাল আর হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল। অনেকে কিন্তু ভুল করে লেখে প্রতিবাদ, মানে প্রতিবাত, ত না লিখে দ লেখে, সেটা কিন্তু ভুল। উচ্চারণটা কি হবে? প্রতিবাত, মানে দুটোই ত। তো দেখো, জলীয় বাষ্পপূর্ণ বায়ু পাহাড়ের ও পর্বতের গায়ে যেদিকে প্রবাহিত হয়, সেখানে কি হয়? প্রবল বৃষ্টিপাত ঘটায়। পাহাড়ের যে দিকটায় এই প্রবল বৃষ্টিপাত ঘটালো, সেই ঢালটাকেই আমরা কি বলছি? প্রতিবাত ঢাল। আর ওই পাহাড় পর্বতের প্রতিবাত ঢালের বিপরীত দিককে আমরা কি বলছি? অনুবাত ঢাল। প্রতিবাত ঢালে বৃষ্টিপাত ঘটানোর পর ওই বায়ুতে আর কোনো জলীয় বাষ্প উপস্থিত থাকে না। জলীয় বাষ্পহীন ওই শুকনো বাতাস পাহাড় অতিক্রম করে পাহাড়ের অপর দিকের অনুবাত ঢালে গেলে সেখানে আর কিন্তু বৃষ্টিপাত হয় না। জলীয় বাষ্পহীন এই শুকনো বাতাস উপর থেকে নিচে নামার জন্য উষ্ণতা বৃদ্ধি পায় এবং তার ফলে সেখানে আর বিশেষ বৃষ্টিপাত হয় না বা বৃষ্টিপাতের পরিমাণ একদমই কমে যায়। পাহাড়ের বায়ুমুখী দিকের বিপরীত দিকের প্রায় বৃষ্টিহীন অনুবাদ ঢালকে আমরা কি বলছি? বৃষ্টিচ্ছায় অঞ্চল বা রেইন শ্যাডো রিজিয়ন। প্রতিবাত ঢালকে আমরা ইংরাজিতে কি বলছি? উইন্ডওয়ার্ড সাইড। অনুবাত ঢালকে ইংরাজিতে বলছি আমরা কি? লিওয়ার্ড সাইড। আর বৃষ্টিচ্ছায় অঞ্চলকে আমরা কি বলছি? রেইন শ্যাডো রিজিয়ন। এবার দেখো, তোমরা অনেকেই জানো বা তোমাদের মনে এই প্রশ্নটা জাগতে পারে যে চেরাপুঞ্জি ও মৌসিনরামে ম্যাম এতটা বৃষ্টিপাত হয়, কিন্তু শিলংয়ে কেন বৃষ্টিপাত হয় না? আমি কারণটা বলছি, মন দিয়ে শোনো। বঙ্গোপসাগর থেকে যে জলীয় বাষ্পপূর্ণ বায়ু ছুটে আসে, সেই আর্দ্র বায়ু বাংলাদেশের উপর দিয়ে এসে গারো, খাসি, জয়ন্তিয়া পাহাড়ে বাধাপ্রাপ্ত হয় এবং ওইসব পর্বতের বায়ুমুখী প্রতিবাদ ঢালে অবস্থিত মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি মৌসিনরাম অঞ্চলে প্রবল শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। অপরদিকে কি লক্ষ্য করা যায়? মেঘালয়ের রাজধানী
শিলং ওইসব পর্বতগুলোর অনুপাত ঢালে অবস্থিত হওয়ায় বৃষ্টিচ্ছয় অঞ্চলের মধ্যে পড়ে। তাই এখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কিন্তু খুবই কম হয়। কারণটা এবার নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো এর মধ্যে যে শৈলক্ষেপ বৃষ্টিপাত কাকে বলে, প্রতিবাত ঢাল কাকে বলে, অনুবাত ঢাল কাকে বলে, বৃষ্টিচ্ছায় অঞ্চল বলতে কি বুঝি, এইগুলো কিন্তু পরীক্ষায় আসার জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। বৃষ্টিপাতের শ্রেণীবিভাগের শেষ যে বৃষ্টিপাতটা ছিল সেটা ছিল ঘূর্ণবাত বৃষ্টি, বা যাকে আমরা ইংরেজিতে বলে থাকি সাইক্লোনিক রেইনফল। তাহলে প্রথমে আমরা ঘূর্ণ বৃষ্টিপাত কী সেটা সম্পর্কে জেনে নেব, তারপরে এই বৃষ্টিপাতের ক্লাসিফিকেশন অর্থাৎ শ্রেণীবিভাগ সম্পর্কে জানব। উষ্ণ ও জলীয় বাষ্পপূর্ণ বাতাস ও ঠান্ডা বাতাস ভূপৃষ্ঠের সমান্তরালে প্রবাহিত হয়ে পরস্পরের মুখোমুখি হলে উষ্ণ বাতাস শীতল বায়ুস্তরের সীমারেখা ধরে ক্রমে উচ্চ ঢালের উপরে উঠতে থাকে। উষ্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল বায়ু সংস্পর্শে এসে বৃষ্টিপাত ঘটায়। আবার জলীয় বাষ্পপূর্ণ বায়ু ঘূর্ণপথের কেন্দ্রস্থলে অবস্থিত নিম্নচাপের দ্বারা আকৃষ্ট হয়ে উপরে উঠে শীতল হয়ে যে বৃষ্টি ঘটায় তাকে বলা হচ্ছে কি ঘূর্ণ বৃষ্টিপাত। ভূপৃষ্ঠে কোনো স্থানে প্রচণ্ড উষ্ণতার প্রভাবে নিম্নচাপ কেন্দ্রের যদি সৃষ্টি হয় তাহলে চারিদিক থেকে ছুটে আসা শুকনো ঠান্ডা ও ভারী বাতাসের উপর জলীয় বাষ্পপূর্ণ গরম বাতাস উঠে যাওয়ার জন্যই কিন্তু এই বৃষ্টিপাতের মূলত সৃষ্টি হয়ে থাকে। ঘূর্ণপাত বৃষ্টি সাধারণত দীর্ঘ সময় ধরে ঝিরঝির করে পড়ে। উদাহরণ হিসাবে বলা যায় পূর্ব ভারতে কালবৈশাখী ঝড়ের ফলে যে বৃষ্টিপাত হয় তা গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণপাত বৃষ্টিপাতের একটি উদাহরণ। এই ঘূর্ণ বৃষ্টিপাতকে দুটো ভাগে ভাগ করা যায়। কি কি? প্রথমটা হলো ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি আর দ্বিতীয়টা হলো নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। তাহলে এই ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি কী? ক্রান্তীয় মণ্ডলেই এই বৃষ্টিপাতের সৃষ্টি হবে, এটাই খুব স্বাভাবিক ব্যাপার। তো দেখো, ক্রান্তীয় মণ্ডলে গভীর নিম্নচাপের প্রভাবে চারদিক থেকে উষ্ণ আর্দ্রবায়ু প্রবল বেগে নিম্নচাপ কেন্দ্রে প্রবেশ করে। এরপরে অভিসরণের ফলে উষ্ণ আর্দ্র বায়ু উপরে উঠে ঘনীভূত হয়ে বিশাল অঞ্চল জুড়ে মেঘের সৃষ্টি করে এবং বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি ঘটায়। দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাতে যে শুধু বৃষ্টি হয় এমন নয়, সবল ঘূর্ণপাতে ঝড়ো বৃষ্টিও কিন্তু একসাথে হয়। এই যে আমি বললাম দুর্বল ক্রান্তীয় ঘূর্ণপাত, এই অঞ্চলটাকে কি বলা হয়? ডিপ্রেশন অঞ্চল। এরপরে দ্বিতীয় যে ঘূর্ণবৃষ্টি অর্থাৎ নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টিটা কি সেটা সম্পর্কে জানব। নাতিশীতোষ্ণ মণ্ডলে উষ্ণ আর্দ্র এবং শুষ্ক শীতল দুটি ভিন্নধর্মী বায়ুপুঞ্জ পরস্পর বিপরীত দিক থেকে এসে মিলিত হলে শীতল বায়ুর ঢাল বরাবর উষ্ণ বায়ু উপরে ওঠে এবং ঘনীভূত হয়ে বৃষ্টিপাত ঘটায়। কেন শীতল বায়ু ঢাল বরাবর উষ্ণ বায়ু উপরের দিকে উঠল? আমরা কি জানি? শীতল বায়ু ভারী, তাই সে নিচের দিকে নেমে যায়, এবং উষ্ণ বায়ু কী হয়? হালকা, তাই সে উপরের দিকে উঠে যায়। এই যে বৃষ্টি, এই বৃষ্টি কিন্তু ঝিরঝিরে এবং দীর্ঘস্থায়ী। এই বৃষ্টির কিন্তু আর একটা নাম আছে, সেই নামটা হচ্ছে কি? সীমান্ত বৃষ্টি।